হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সেট অফ ফাংশনের সেকেন্ড লেকচার থেকে শুরু করব। অর্থাৎ প্রথম লেকচারে আমরা ফাঁকা সেট পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে উপসেট থেকে শুরু করব এখন। আসলে উপসেট জিনিসটা কি? উপসেট বোঝার আগে যদি আমরা একটা সেট লিখি, ধরো এ সেট, এ সেটের উপাদান যদি 1 এবং 2 হয়, এটা হচ্ছে কি এ একটা সেট, তালিকা পদ্ধতিতে সসীম সেট। এখন অ্যাসিডের প্রত্যেকটা উপাদান নিয়ে যদি আমি এক একটা সেট গঠন করি, যেমন অ্যাসিডের উপাদান অন টু না, ধরো এই 1,2 এই একটা সেট, এবং আলাদাভাবে অন একটা সেট লিখি এবং 2 যদি একটা সেট লিখি, অনুরূপভাবে এখান থেকে যদি আমরা ফাঁকা সেট লিখি, এটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে দেখো এখানে 1,2 এই যে সেটটা আছে না, এই সেটটা হচ্ছে কি এ সেটের দুইটা উপাদানই কিন্তু বিদ্যমান আছে। সিমিলারলি অন যে একটা সেট লিখছি, এটাও কিন্তু এ সেটে বিদ্যমান আছে, অর্থাৎ প্রত্যেকটা সেটই এ সেটে বিদ্যমান। অর্থাৎ এরূপ যদি হয়, যখন আমরা একটা সেটের যে কোনো একটা উপাদান নিয়ে নতুন একটা সেট গঠন করি, তাহলে ওই সেটগুলোকে ইন্ডিভিজুয়ালি এটাকে বলা হবে এ সেটের উপসেট। অর্থাৎ এই সেটটা হলো এ সেটের উপসেট এবং এটা হলো একটা উপসেট। তাহলে এই যে এ সেটের উপাদান কয়টা? দুইটা। তাহলে এই এ সেটের টোটাল উপসেট কয়টা পেলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে। এখন প্রত্যেকটা সেটকে যদি আমরা একটা নাম দেই, যেমন এই যে এই সেটটা যে লিখছি, এটা নাম, এটা তো হুবহু এ এর মতনই, তাহলে এই সেটটা হবে কি এই সেটটা হবে এ 1,2, এবং পরবর্তী সেটটার নাম যদি ভি দেই, অর্থাৎ 1, এবং পরবর্তীটা সি, অর্থাৎ 2, এবং লাস্টেরটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট যদি ডি দিয়ে লিখি, অর্থাৎ ফাঁকা সেট, ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়। এবং তাহলে এখানে এ বি সি ডি এই চারটা সেট হলো কি এ সেটের উপসেট। এখন উপসেটের প্রতীক, উপসেট প্রকাশ করে কিভাবে? উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এটা হচ্ছে উপসেটের প্রতীক। এখন যদি আমরা লিখি এ সেট এ, এটা দ্বারা বোঝায় যে এ সেটটা হলো এই এ সেটের উপসেট। অনুরূপভাবে আমরা যদি এভাবে লিখি, ধরো এ সেট ভি, তাহলে এটা দ্বারা বোঝায় যে ভি সেটটা হলো এ সেটের উপসেট, এবং এ উপসেট সি, সিমিলারলি এ উপসেট ডি। অর্থাৎ এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে ডান পাশের যে সেটটা, এটা হলো এ সেটের একটি উপসেট, বি হলো এ সেটের একটি উপসেট, এবং সি হলো এ সেটের একটি উপসেট। অনুরূপভাবে ডিও হলো এ সেটের একটি উপসেট। তাহলে উপসেট তো ক্লিয়ার। যখন আমরা একটা সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে নতুন করে একটা সেট গঠন করব, তখন ওই সেটগুলোই হবে এই মেইন যে সেটটা ছিল এই সেটের উপসেট। এবং পরবর্তী টপিক হচ্ছে প্রকৃত উপসেট কি। প্রকৃত উপসেট আর উপসেট হচ্ছে একই, বাট এটা হবে আলাদা সেট। যেমন এ যদি একটা সেট দেওয়া থাকে, 1, 2, 3, 4 and 5, এবং অপর একটা সেট যদি দেওয়া থাকে ভি, ধরো এরকম আছে 2,3, তাহলে এটা খেয়াল করো, এই যে এ সেটটা আছে না, এটাও আলাদা একটা সেট এবং বি সেটটাও হলো আলাদা একটা সেট। আর এখানে একটা জিনিস কমন আছে, সেটা কি? যেমন এ সেটের দুইটা উপাদান যেমন 2 আর 3 বি সেটের দুইটা উপাদানের সমান। তাহলে এরকম যদি কোনো সেট হয়, যেমন একটা সেটের উপাদানগুলো অপর একটা সেটের সবগুলো উপাদানের সাথে মিলে যায়, তখন এই যে ছোট যে সেটটা আছে এই সেটটা হবে এ সেটের একটি প্রকৃত উপসেট। ক্লিয়ার? যখন একটা সেটের উপাদানগুলোর যে কোনো উপাদানগুলো যখন অপর একটি সেটের সবগুলো উপাদানের সাথে মিলে যায়, তখন এই যে সেটটা হবে এই সেটটা হবে এই অপর সেটের একটি প্রকৃত উপসেট। তাহলে এখানে বি হবে
এসিডের একটি প্রকৃত উপসেট। তাহলে এটার প্রতীকটা হবে এরকম, উপসেটের মতোই, বাট নিচে এই দাগটা হবে না। তাহলে আমরা লিখতে পারি এ প্রকৃত উপসেট, ভি এটা হচ্ছে এসিডের প্রকাশ। তাহলে এইটা দ্বারা বোঝায় যে বি হলো এর একটি প্রকৃত উপসেট। কারণ কি, দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, যার এখানে আছে 2টা উপাদান। এই 2টা উপাদানই দেখা যাইতেছে এসিডের 2টা উপাদানের সাথে মিলে যায়, কিন্তু এখানে কিন্তু অন্যান্য 1টা 2টা 3টা উপাদান আছে যেগুলো মিলে না। সেই ক্ষেত্রে সমস্যা নাই, বাট এই যে কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদান অপর সেটের সাথে মিললেই ওই যে ছোট যে সেটটা আছে সেটা হবে বড় সেটের একটি প্রকৃত উপসেট। আর এটাকে প্রকাশ করা হয় এইভাবে। তো অনুরূপভাবে পরবর্তী টপিক হচ্ছে সার্বিক সেট। কারণ সার্বিক সেট দ্বারা কি বোঝায়, আমরা তো এতক্ষণ উপসেট, প্রকৃত উপসেট জানছি। যেমন এ ইকুয়াল টু যদি একটা সেট 1 2 3 4 এবং 5 5টা উপাদান বিশিষ্ট হয়, এবং অপর সেটটা যদি, এবং ভি সেট ইকুয়াল টু যদি হয় 2,4, তাহলে এই 2,4 এই যে ভি সেটটা আছে, ক্লিয়ার হয় নাই, এই যে ভি সেটটা আছে, এই ভি সেটের দেখা যায় যে সবগুলো উপাদানই এ সেটের সাথে মিলে যায়। তাহলে ভি সেটটা হলো এ সেটের একটি প্রকৃত উপসেট। তাহলে এখন সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট হলো এই যে সম্পূর্ণ যে সেটটা না, এই সেটটাকেই তখন বলা হবে সার্বিক সেট। তা সার্বিক সেট কখন হবে? যখন একটা সেটের যে কোনো উপাদানগুলো অপর একটি সেটের সবগুলো উপাদানের সাথে মিলে যায়, তখন এই যে বড় যে সেটটা আছে ওইটা হবে সার্বিক সেট, আর ছোট যে সেটটা আছে ওটা হবে প্রকৃত উপসেট। তাহলে এখানে এ হলো একটি সার্বিক সেট। থাক, সার্বিক সেটে উপাদান সংখ্যা বেশি থাকবে, সার্বিক সেট। এবং উপসেট তো আমরা শিখছি প্রকৃত উপসেট, এবং বি হবে একটি প্রকৃত উপসেট কার? এর সাপেক্ষে, অর্থাৎ এর একটি প্রকৃত উপসেট। বি হবে একটি এর প্রকৃত উপসেট। এখন পরবর্তী টপিক হচ্ছে সেটের সমতা। সেটের সমতা বলতে বোঝায় যখন দুইটা সেটের উপাদানগুলো সমান হবে তখন ওই দুইটা সেটকে একে অপরের সমতা বলা হবে। কিরকম? ধরো এ একটা সেট, এর উপাদান যদি হয় 1 2 2 2 3 4, এবং বি অপর একটা সেট যার উপাদান যদি হয় 1 2 3 4, এই ক্ষেত্রে দেখো এখানে 1 আছে, 2 আছে 3বার, এবং 3 এবং 4 আছে। অপর সেটাও 1 2 3 4, দেখা যায় 4টা উপাদান আছে আলাদাভাবে, বাট এখানে 2 আছে 3বার। তো এরূপ ক্ষেত্রেও এ সেট ইকুয়াল টু হবে বি সেটের সমান। এখানে ম্যাটার করে না যে এ সেটে উপাদান কয়টা আছে, বাট এইটা ম্যাটার করে যে এ সেটের উপাদানগুলো যাতে বি সেটের উপাদানের সাথে মিলে, এবং সবগুলোই মিলতে হবে। তাহলে এখানে শর্তটা হচ্ছে কি, যে যে কোনো একটা সেটের উপাদানগুলো অপর একটি সেটের উপাদানের সাথে মিলতে হবে, সেই ক্ষেত্রে সেট দুইটা কি হবে? সমান হবে। আর এটাই হচ্ছে সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট অফ সেট। এবং মনে করো সি একটা সেট আছে 1 1 2 3, এবং কমা ডি একটা সেট হচ্ছে 1 2 3। তো এই ক্ষেত্রেও এই সেটের উপাদানগুলো কি কি আছে? 1 2 3, এবং ডি সেটের উপাদান আছে কয়টা? 3টা, 1 2 3। সেই ক্ষেত্রে সি সেট ইকুয়াল টু ডি সেট হবে, অর্থাৎ
সি সেট ইকুয়াল টু হবে ডি। এবং এখানে যদি কোনো একটা সেট দুইবার থাকে, যেমন ই সেট যদি দুইবার হয়, যেমন ই সেটের যে কোনো একটা উপাদান যদি দুইবার হয়, ই সেট ইকুয়াল টু 1,2,3,3, অর্থাৎ এখানে 3 আছে দুইবার, বাট এখানে 1 2 3 আছে, এখানেও 1 2 3, এখানেও 1 2 3। সেক্ষেত্রে এই সেট তিনটা হবে কি সমান, অর্থাৎ এ বি সি ডি এরা হবে কি পারস্পরিক সমান সেট। তাহলে ধরে নেওয়া হবে এ সি সেটও যা, ডি সেটও তাই, এবং ই সেটও একই। এটাকেই বলা হয় সেটের সমতা। তো পরবর্তী টপিক হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে হচ্ছে কি বিয়োগ বা বাদ। এখানে সেটের অন্তর দ্বারা বোঝায় কোনো একটা সেট থেকে আমরা যখন অপর একটা সেট বাদ দেব বা বিয়োগ করব, এটা কিরকম হইতে পারে। যেমন এ একটা সেট, ধরো এখানে উপাদান আছে কি কি, উপাদান হচ্ছে 1,2,3,4। তো এবং ভি একটা সেট আছে, বি সেটটা হলো 3,4। তাহলে আমরা যদি এ সেট থেকে বি সেট বাদ দিতে চাই, তাহলে আমরা এভাবে লিখব, বা অন্তর করতে চাই, অর্থাৎ এ সেট অন্তর বি কি হবে, এ অন্তর ভি, অর্থাৎ এ অন্তর ভি ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে এ সেট থেকে বি সেট বাদ, অর্থাৎ এ সেট আছে কি, এ সেট হচ্ছে 1,2,3,4। তো অন্তর মানে হচ্ছে বিয়োগ বা বাদ। তো এটাকে এভাবেও লেখা যায়, এভাবে দাগ দিয়েও লেখা যায়, অথবা বিয়োগ যেভাবে করে সেভাবে আমরা লিখতে পারি। আমরা যদি বিয়োগ চিহ্ন ইউজ করি এখানে, তো এ বিয়োগ হচ্ছে কত, বি 3,4, বি এর উপাদান হচ্ছে 3,4। তাহলে এটা বিয়োগ করলে কি হয়, এখানে 3 আছে, এখান থেকেও 3 বাদ যাবে, এখানে 4 আছে, তো এখান থেকে 4 বাদ যাবে, তাহলে থাকতেছি কি এখানে 1,2 থাকে। তাহলে অ্যান্সার হবে কি 1,2। তাহলে 1,2, এটা তো গেল সাধারণ অন্তর। সাধারণ অন্তর। তো অপর ক্ষেত্রে যদি এখন ধরো এখানে অপর একটা সেট যদি লিখি সি, সি সেট ইকুয়াল টু যদি আমরা লিখি যে 3,4,5,6, অর্থাৎ এখানে সি সেটের উপাদান হলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কি কি 3,4,5,6। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এ থেকে যদি আমরা সিতে বাদ দিতে চাই বা অন্তর করতে চাই, অর্থাৎ এ অন্তর, অন্তর মানে বিয়োগ, বা এই চিহ্ন ইউজ করতে পারি আমরা। অন্তরের চিহ্ন হচ্ছে এই একটা এবং এটা, এই বাদ। তো আমরা যদি এ থেকে সি বাদ দিতে চাই, তাহলে আমরা লিখবো কি, এ এর মান লিখবো, অর্থাৎ এ সেটের উপাদানের মান লিখবো, অর্থাৎ 1,2,3,4 বিয়োগ বা বাদ 3,4,5, এগুলো হচ্ছে কি সি এর উপাদান, হচ্ছে 6। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে উপাদান আছে কয়টা, 1 2 3 4, এখানে আছে 1 2 3 4টাই, বাট এখান থেকে যদি আমরা বাদ দিতে যাই, যেমন 3 আছে 3 বাদ যাবে, 4 আছে 4 বাদ যাবে, কিন্তু এখানে তো 5 আছে, এখানে 5 নাই, এখানে কিন্তু 6 আছে, এখানে নাই। তাহলে কি হবে, তাহলে যেটা হবে, এই আগেরটাই কি হয়েছিল, আগেরটাই যেগুলো ছিল সেগুলো বাদ গেছে, তাহলে আলটিমেটলি রয়েছিল কি 1 আর 2। তো এই ক্ষেত্রেও সেমই অ্যান্সার হবে। এখানে এইটা ম্যাটার করে না যে এখানে উপাদান কি কি আছে, তা যার থেকে আমরা বাদ দেব সেই অপর সেটটা যদি এই সবগুলো উপাদান থাকে তাহলেই বাদ যাবে, এছাড়া একটাও বাদ যাবে না। তাহলে এই ক্ষেত্রেও অ্যান্সার হবে কি 1,2। অর্থাৎ এই সেট, এই সেট থেকে যদি আমরা অপর সেটটা বিয়োগ দিতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে এমন সংখ্যাই বাদ যাবে যেই সংখ্যাগুলো ওই অপর সেটে বিদ্যমান। অর্থাৎ সি সেটে যদি এখানে 1,2 থাকতো, তাহলে এখানে 1,2 বাদ যাইতো। বাট এখানে ম্যাটার করে না যে এখানে কয়টা উপাদান আছে, অর্থাৎ যা এখানে সেম থাকবে সেগুলোই বাদ যাবে। তাহলে দেখা যায় যে এখানে 3 আর 4 আছে, এখানেও 3 আর 4 আছে, তাহলে ওগুলোই বাদ যাবে। এছাড়া এখানে 5 6 আছে, এখানে নাই, তো ওগুলা ম্যাটার করে না। তাই সেই ক্ষেত্রেও এখানে অ্যান্সার হবে কি
1,2 আর এই ক্ষেত্রেও হবে 1,2। তো এটাই হচ্ছে সেটের অন্তরের শর্ত বা নিয়ম। তো এটা হবে কি এটার অ্যান্সার। সিমিলারলি এটার বিয়োগফল হবে এটার অ্যান্সার। এখন পরবর্তী টপিক হচ্ছে পূরক সেট। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, সেটা কি ইউ এ এবং এ টু দি পাওয়ার সি। এখানে ইউ দ্বারা বোঝায় কি, ইউ হচ্ছে হচ্ছে ইউনিভার্সাল অফ সেট। ইউনিভার্সাল অফ সেট কি, আমরা এতক্ষণ সার্বিক সেট পড়ে আসছি না, তাহলে ইউ হচ্ছে কি একটা সার্বিক সেট। তো এটাকে যদি আমরা লিখি অর্থাৎ ইউ ইকুয়াল টু 1 2 3 4 5, অর্থাৎ ইউ হচ্ছে একটা সার্বিক সেট যার উপাদানগুলো এটা। আর এখানে এ ধারা মিন করতেছে একটা প্রকৃত উপসেট। এটা কি হইতে পারে, এটা হইতে পারে ধরো এ ইকুয়াল টু 3,4। অর্থাৎ এটা তো ক্লিয়ার যে একটা সার্বিক সেট কি আর একটা প্রকৃত উপসেট কি, যেটা আমরা একটু আগে দেখে আসছি যে প্রকৃত উপসেটে কি হয়, সার্বিক সেটের প্রত্যেকটা উপাদানই বিদ্যমান থাকে। বাট সার্বিক সেটে দেখা যায় যে প্রকৃত উপসেটে যে উপাদানগুলো আছে অর্থাৎ 3,4 বাদেও কিছু উপাদান থাকে। তো সার্বিক সেটে উপাদান সংখ্যা বেশি থাকে। এই যে বেশি থাকে অর্থাৎ কি কি বেশি আছে, এখানে 1 আছে, 2 আছে এবং 5 আছে। এই তিনটা বেশি না এখানে। তো এই যে তিনটা বেশি, এটাই হচ্ছে পূরক সেট বুঝতে হেল্প করে। যেমন পূরক সেট এ টু দি পাওয়ার সি কি হবে, এ টু দি পাওয়ার সি হবে 1,2,5। অর্থাৎ প্রকৃত উপসেটে যে উপাদানগুলো বিদ্যমান থাকবে না সেই উপাদান গুলোই হবে কি পূরক সেট। অর্থাৎ এটাকে এভাবেও লেখা যায়, অর্থাৎ ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, ইউ থেকে যদি এ বাদ দিই তাহলেই কিন্তু আমরা এই এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি মানে হচ্ছে পূরক সেট, বা এ টু দি পাওয়ার প্রাইম আকারেও এটাকে প্রকাশ করা হয়। এটাকে এ টু দি পাওয়ার সি অথবা এটাকে লেখা যায় এ প্রাইম। এটা দ্বারা বোঝায় ইউ মাইনাস এ। অর্থাৎ এটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, তার সার্বিক সেটের উপাদানগুলো থেকে অর্থাৎ 1 2 3 4 5, এটা থেকে যদি আমরা এ সেটকে বাদ দিই অর্থাৎ 3,4, সেই ক্ষেত্রে আমরা যে উপাদানগুলো পাই অর্থাৎ 3 বাদ যাবে, 4 বাদ যাবে, তাহলে আলটিমেটলি থাকে 1, 2, 5। অর্থাৎ যে উপাদানগুলো থাকে প্রকৃত উপসেটকে সার্বিক সেট থেকে বাদ দিয়ে সেই উপাদানগুলো নিয়ে সেটকেই বলা হয় পূরক সেট। তাহলে এর পূরক সেট হবে 1, 2, 5। তাহলে এই জিনিসটাকে বলে কি, এই জিনিসটাকে হচ্ছে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার সি এ টু দি পাওয়ার প্রাইম অথবা অথবা এ টু দি পাওয়ার সি এ প্রাইম অথবা এ টু দি পাওয়ার সি ইকুয়াল টু হবে 1, 2, 5। অর্থাৎ পূরক সেট হলো সার্বিক সেট থেকে প্রকৃত উপসেটকে বাদ দেওয়া, আর বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটকেই বলা হবে পূরক সেট। তাহলে এ টু দি পাওয়ার সি দ্বারা বোঝায় ইউ প্রকৃত উপসেট থেকে প্রকৃত উপসেটকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া। তাহলে এটা ক্লিয়ার। তাহলে এ টু দি পাওয়ার সি হবে 1, 2, 5। এখন এখানে একটা ম্যাথ আছে, যেমন একটা সার্বিক সেট দেওয়া আছে বা ইউনিভার্সাল অফ সেট, এবং একটা এ সেট দেওয়া আছে এবং একটা বি সেট আছে, হলে এ টু দি পাওয়ার সি এবং বি টু দি পাওয়ার সি নির্ণয় করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা পূরক সেটের শর্তটা কি, এ টু দি পাওয়ার সি যদি হয় তাহলে আমরা ইউ থেকে অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে ওই এটাকে বাদ দেব, অর্থাৎ প্রকৃত উপসেটটাকে বাদ দেব, তাহলেই আমরা এ সেটের পূরক সেট পেয়ে যাব। এবং আমরা যদি বি সেটের পূরক সেট নির্ণয় করতে চাই তাহলে কি করব, বি টু দি পাওয়ার কি হবে, বি টু দি পাওয়ার সি, অর্থাৎ ইউ থেকে আমরা ভিটাকে বাদ দেব, তাহলেই আমরা কি পাবো, বি এর পূরক সেট পাবো। তো এটা যদি আমরা করি অর্থাৎ এ টু দি পাওয়ার সি নির্ণয় করি, তাহলে এ টু দি পাওয়ার সি হবে আর ইউ থেকে এ সেট বাদ অর্থাৎ
ইউ আছে কি 1, 2, 3, 4, 5, 6, 7। এটা থেকে বাদ দেবো আমরা এর উপাদানগুলো কি কি 2, 4, 6, 7। তাহলে থাকতেছে কি এখান থেকে 2 বাদ যাবে, 2 আসে, 4 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ, 7 বাদ, তাহলে থাকে 5, 3, 1। তাহলে 1, 3, 5 হবে কি a টু দি পাওয়ার c 1, 3, 5। তাহলে এটাই হবে এর প্রুফ সেট। সিমিলারলি আমরা যদি ভি এরটা নির্ণয় করি, বি টু দি পাওয়ার সি বা বি প্রাইম, এটা হবে কি ইউ থেকে আমরা বিটা বাদ দেব। তাহলে ইউ হচ্ছে কি সার্বিক সেট, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ প্রত্যেকটা উপাদান লিখবো। দেন বাদ বি এর উপাদানগুলো হচ্ছে 1, 3, হচ্ছে 5। এই হচ্ছে ভি এর উপাদান, এই হচ্ছে কি এর উপাদান। তাহলে বি টু দি পাওয়ার সি কি হবে যদি বাদ দিই, বাদ দিলে কি থেকে 1 বাদ, 3, 3 এবং 5 বাদ যাবে, তাহলে থাকে 2, 4, 6, 7। 2, 4, 6, 7 হবে কি বি টু দি পাওয়ার সি বা বি এর প্রুফ সেট 2, 4, 6, 7। তাহলে এখানে আমরা এ টু দি পাওয়ার সি পেয়ে গেছি এবং নিচে আমরা বি টু দি পাওয়ার সি পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে ওটা বি টু দি পাওয়ার সি এর উপাদান, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার সি। ক্লিয়ার? পরবর্তী টপিক হচ্ছে কি সংযোগ সেট। সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কি সংযোগ সৃষ্টি করা, অর্থাৎ এ যদি একটা সেট হয় আলাদাভাবে এবং বি একটা সেট হলে এই দুইটা সেটের মধ্যে কি সংযোগ, অর্থাৎ যোগ করা, সোজা কথা, অর্থাৎ এ যোগ ভি, এ যোগ ভি কে বলা হয় সংযোগ সেট। এটা কিভাবে প্রকাশ করতে পারি আমরা? দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত সেটকেই হচ্ছে সংযোগ সেট বলা হয়। যদি এ একটা সেট হয়, এ সেটের একটা মান থাকবে অবশ্যই, এবং এ সেটের মান যদি হয় কত 1, 2, 3, এবং বি একটা সেট যদি হয় 4, 5 এবং হচ্ছে ধরো 10, সেই ক্ষেত্রে আমরা সংযোগ সেটের একটা প্রতীক আছে। প্রতীকটা কি? সংযোগ সেটের প্রতীকটা হচ্ছে এই যে ইউনিয়নের ইউটা হবে, ইউনিয়ন অফ সেট অর্থাৎ সংযোগ সেট। তো এটা হবে এরকম, এটাকে বলা হয় সংযোগ সেট। বাট এখানে যে আমরা ইউনিভার্সাল অফ সেট শিখছি, সেক্ষেত্রে কিন্তু এটা বড় হাতের ইউ হবে, এটা হচ্ছে কি বড় হাতের ইউ হবে, ইউনিভার্সাল অফ সেট। বাট এখানে কিন্তু ডিরেক্টলি আমরা ইউ দিলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এ ইউনিয়ন ভি বের করতে চাই, অর্থাৎ এ সংযোগ ভি, এটা দ্বারা বোঝায় এ সংযোগ ভি, তাহলে এ সেট সংযোগ কি হবে, অর্থাৎ দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলা হয়। অর্থাৎ এই দুইটা জাস্ট অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করব? ধরো এ সেটের উপাদানগুলো এখানে লিখবো, ধরো আছে কি 1, 2, 3, এবং চিহ্নটা আমরা দেব সংযোগ সেটের। তাহলে বি সেটের উপাদানগুলো আছে কি 4, 5, 10। তাহলে সংযোগ সেট আমরা জানলাম যে দুই বা ততোধিক সেটকে সংযোগ করা বা দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত সেটই হলো সংযোগ সেট। তাহলে এই দুইটা একত্রিত হইবে। কিভাবে একত্রিত হইবে? ধরো এখানে প্রথম উপাদানগুলো কি কি আছে প্রথম সেটে 1, 2, 3, ওগুলো লিখবো। দেন পরবর্তী সেটে যে উপাদানগুলো আছে ওগুলো লিখে দেব, অর্থাৎ 4, 5, 10। এখন এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাইলে এখান থেকে কি বুঝলাম? সংযোগ সেট, অর্থাৎ দুইটা যদি সেট থাকে, ওই সেটকে যদি সংযোগ সেট করতে বলা হয় বা ইউনিয়ন অফ সেট, তাহলে কি করব? এখানে প্রত্যেকটা সেটের উপাদানগুলো লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে এটাই হবে এই দুইটি সেটের সংযোগ সেট, অর্থাৎ এ ইউনিয়ন অফ ভি। এটা কি হবে? এটা হবে পুরাটা যোগ করে দেব জাস্ট। তাহলে নিচে একটা কোশ্চেন আছে, কোশ্চেনে কি আছে, সি একটা সেট দেওয়া আছে 3, 4 এবং ডি হচ্ছে কি 4, 6, 8 হলে সি ইউনিয়ন ডি বের করতে বলছে, অর্থাৎ সংযোগ সেট বের করতে বলছে। তাইলে দুইটা জাস্ট আমরা যোগ করে দেবো। এখানে সি এর মান কি কি দেওয়া আছে? এখানে সি এর মান হচ্ছে 3, 4 এবং হচ্ছে 5, এবং ডি এর মান দেওয়া আছে। ডি এর মান কি আছে?
ডি এর মান হচ্ছে 4, 6 এবং হচ্ছে 8। তাহলে আমরা যদি সি ইউনিয়ন ডি করতে যাই, তাহলে আমরা কি করব, সি এর উপাদানগুলো লিখে ফেলবো, অর্থাৎ 3, 4, 5 এবং ইউনিয়ন চিহ্ন দিতে হবে। পরবর্তীতে ডি এর উপাদানগুলো কি কি আছে, 4, 6 এবং হচ্ছে 8। তাহলে আমরা জাস্ট দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রত্যেকটা উপাদানকে লিখে ফেলবো, অর্থাৎ 3, 4, 5 কমা, এখন পরের উপাদানগুলো জাস্ট বসাবো, যেমন কমা 4 দুইবার আছে, সমস্যা নাই, 6, 6, তারপর কি হবে 8। তাহলে এই যে সেটটা পাইলাম, এই সেটটাই হলো সি ইউনিয়ন ডি, অর্থাৎ সি সংযোগ ডি। তাহলে এটা হবে দুইটি সেটের সংযোগ সেট। নিচে শেষ সেট বা ইন্টারসেকশন অফ সেট দেওয়া আছে। শেষ সেট বা ইন্টারসেকশন সেট কি হবে, যখন আমরা দুইটা সেট দেখব, ধরো এ মান আছে কি 1, 2, 3 এবং 4 আছে, এবং অপর একটা সেটের মান ধরো বা উপাদান দেওয়া আছে কি কি, এখানে ধরো 2, 3 এবং 10, 15। এখন আমার তার আগে শেষ সেটের যে প্রতীক, শেষ সেটের প্রতীকটাকে হচ্ছে অনেকটা এভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি শেষ সেটের প্রতীক, ঠিক আছে। তাইলে আমাদের যদি এ এ ইন্টারসেকশন অফ ভি যদি বের করতে বলে, অর্থাৎ এ শেষ সেট ভি, এটা দ্বারা বুঝাইবে যে এই এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এবং বি সেটের মধ্যে যে উপাদান আছে, এই দুইটা সেটের উপাদান যে কমন উপাদানগুলো আছে, যে কমন উপাদান, সেই সেট দ্বারা গঠিতই সেটকে আমরা শেষ সেট বলি। কিরকম, ধরো এ সেটে কি এমন উপাদান আছে যেটা বি সেটের মধ্যে বিদ্যমান আছে, ধরো এখানে আছে 1, এখানে কি 1 আছে বি সেটে, নাই, এবং 2 আছে, এখানে 2 আছে, আছে, হ্যাঁ, এখানে 3 আছে, এখানে আছে, আর এখানে 4 আছে, এখানে নাই, এখানে 10 আছে, এখানে নাই, এখানে 15 আছে, এখানে নাই। তার মানে এখানে কি কমন আছে, এখানে শুধু 2 আর 3 কমন আছে দুইটার মধ্যে। তাহলে ওই 2 আর 3 হবে কি এই সেট দুইটার শেষ সেট। কিভাবে, এখন আমরা এই সেটের উপাদানগুলো লিখবো, যেমন কি 1, 2, 3, 4 এবং শেষ সেটের চিহ্ন দেওয়া লাগবে বা প্রতীক। তো বি সেটের উপাদানগুলো লিখবো 2, 3, 10, 15। এখন দেখো এখানে 2 আর 3 বাদে তো কোনোটাই কমন নাই, এই চিহ্ন দ্বারা বোঝায় যে কমন কি আছে, এটাই হচ্ছে শেষ সেট। তাহলে 2 আর 3 হবে কি এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হবে 2, 3, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে কমন মানগুলো আছে বা একই উপাদান বিদ্যমান, সেগুলো নিয়ে গঠিত সেটই হবে শেষ সেট। তাহলে শেষ সেট এখানে এটা। নিচে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, পি ইকুয়াল টু, এটা আছে কি গঠন পদ্ধতিতে আছে, এবং কিউ সেটটাও কি গঠন পদ্ধতিতেই আছে। তাহলে এটাকে যদি আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, যেমন পি সেটটাকে যদি তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে, তা আমরা গতকালকের ক্লাসে শিখছি। যেমন এক্স এলিমেন্ট এন, এটা দ্বারা বোঝায় কি এক্স হলো এন এর সদস্য, এনটা কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4 ডট 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 এরূপভাবে, এটা হচ্ছে কি এন। তাহলে এক্স হচ্ছে এন এর যে কোনো উপাদান, কোন উপাদানগুলো এখানে লিমিট দিয়ে দিয়েছে, যেমন সাজ দ্যাট, এমনকি যেন 2 অর্থাৎ 2 থেকে বড়, 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 6, অর্থাৎ 2 থেকে বড়র উপাদান হবে কি এক্স এর মান, এবং 6 থেকে ছোট এবং 6 এর সমান, এগুলো হবে লিমিট। তাহলে মানটা কি হবে, তাহলে পিসের তালিকা রূপটা কি হবে, আমরা তালিকা পদ্ধতিতে যদি শিখি তাহলে আমরা জানি 3, 4, 5 এবং 6 হবে কি এই যে এস পি সেটটা আছে আর গঠন পদ্ধতির তালিকা রূপ। সিমিলারলি আমরা যদি কিউ সেটটা বের করতে চাই তালিকা পদ্ধতিতে, তাহলে এখানে আছে কি কিউ ইকুয়াল টু আছে কি এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য। তাহলে এন মানে কি ন্যাচারাল নাম্বার, আমরা জানি কি 1, 2,
3,4,5 ডট 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 ডট, এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, তাহলে এগুলোর মধ্যে থেকেই হবে। তাহলে এখানে বলা হয়েছে এক্স হলো কি জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা মানগুলোই হবে, বিজোড়গুলো হবে না। এবং এক্স হলো কি 8 থেকে ছোট বা 8-এর সমান। এটাকে কি বলা হয়, লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এক্স এর উপাদানগুলো কি হবে 8 থেকে ছোট এবং 8-এর সমান। তাহলে জোড় সংখ্যক উপাদানগুলো কি কি হইতে পারে, জোড় সংখ্যক উপাদানগুলো হইতে পারে 2,4,6,8। 8-এর বড় তো হবে না, কারণ এখানে শর্ত দিয়ে দিচ্ছে 8-এর সমান এবং 8 থেকে ছোট এরূপ জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হবে 2, 4, 6, 8। তাহলে আমরা পি এর উপাদানগুলো পেয়ে গেছি তালিকা পদ্ধতিতে এবং কি এর উপাদানগুলো পেয়ে গেছি। এখন আমরা কি করব, পি ইন্টারসেকশন অফ ভি কিউ নির্ণয় করব, পি ইন্টারসেকশন অফ কিউ নির্ণয় করব। তাহলে এখন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু হবে, তা পি এর উপাদানগুলো বসাবো। পি এর উপাদান আছে 3, 4, 5, 6, ইন্টারসেকশন কিউর উপাদান আমরা জানি 2, 4, 6 এবং 8। তাহলে একটু আগে আমরা ইন্টারসেকশন অফ সেট কিভাবে করে জানছি, যে দুইটা সেটের মধ্যে কমন যে মানগুলো আছে, সেই উপাদানগুলো আছে, সেগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয় বা ইন্টারসেকশন অফ সেট বলা হয়। তাহলে এখানে কমন কি আছে পি এবং কিউ সেটের মধ্যে, এখানে 3 আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 নাই, আর এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে কমন দেখা যায় শুধু দুইটা মানই আছে, একটা 4, একটা 6। তাহলে এই দুইটাই হবে কি অ্যান্সার। তাহলে 4,6 ইকুয়াল টু হবে কি পি ইন্টারসেকশন অফ কিউ এর মান। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরবর্তী টপিকটা হচ্ছে কি নিঃছেদ সেট। নিঃছেদ সেট জিনিসটা কি, আমরা এতক্ষণ ইন্টারসেকশন অফ সেট পড়ছি, তার দুইটা সেটের মধ্যে যে সাধারণ উপাদান বিদ্যমান থাকে, অর্থাৎ এ সেট ইকুয়াল টু যদি আমরা লিখি 1,2,3 এবং বি সেট ইকুয়াল টু যদি আমরা লিখি যে 10,15,20। এখন আমাদের বলা হইলো যে এ ইন্টারসেকশন ভি বের করো, বা এ সেট ভি কি হবে ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি কি এ এর মান বসাবো। এখন আমরা এ এর উপাদানগুলো, এই উপাদানগুলো কি আছে 1, 2, 3। তাহলে ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করতে হবে। ইন্টারসেকশন ভি এর উপাদানগুলো কি আছে, এটা হচ্ছে ভি। তাহলে বি এর উপাদান যদি লিখি, বি এর উপাদান হচ্ছে 10,15,20। এখন এই দুইটার মধ্যে কমন তো কিছুই নেই, অর্থাৎ সাধারণ উপাদান কিছু আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে নাই, এখানে 3 আছে, এখানে কিন্তু নাই। তাহলে কি দেখো, এখানে 10 আছে, এখানেও তো নাই, অর্থাৎ কোনো উপাদানই তো মিলতেছে না। তাহলে কমনটা নিব কি, অর্থাৎ কোনো সাধারণ উপাদান দুইটা সেটের মধ্যে বিদ্যমান নাই। সেই ক্ষেত্রে এই সেটটাকে বলা হবে একটা নিঃছেদ সেট। নিঃছেদ সেট বা এটাকে প্রকাশ করা হয় এইভাবে ফাঁকা সেট আকারে, এভাবে অথবা এই এরকম চিহ্ন দিতে পারি আমরা। অর্থাৎ ফাঁকা সেটকে দুই রকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একটা এভাবে অথবা এভাবে। তো এই সেটটাকে বলা হবে কি নিঃশেষ সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওই সেটকে বলা হয় নিঃশেষ সেট, বা যেটাকে প্রকাশ করা হয় এইভাবে ফাঁকা সেট দ্বারা। ক্লিয়ার? পরবর্তী টপিক হচ্ছে শক্তি সেট। অর্থাৎ এখানে একটা শক্তি সেটের সংজ্ঞা দেওয়া আছে, যেমন কোনো সেটের উপাদানের সংখ্যা হচ্ছে পরে। তো তার আগে আমরা জানি যে শক্তি সেটটা কি আসলে। শক্তি সেট এতক্ষণ আমরা উপসেট তো জানি। উপসেট কি, যখন একটা সেট যদি দেওয়া থাকে, ধরো এর উপাদান হচ্ছে কি m,n আছে, এটা হচ্ছে কি একটা সেটের উপাদান দেওয়া আছে। এখন এর প্রকৃত উপসেট যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ এ সেটের উপাদান উপসেটগুলো কি কি হইতে পারে। এ সেটের উপসেট হইতে পারে, ধরো ধরো এই সেটটি
সেটটির উপসেট গুলো হলো কি কি হইতে পারে? এম কমা এন, তারপর এম আলাদাভাবে হইতে পারে, এন হইতে পারে, এবং ফাঁকা সেটও হবে কি একটা উপসেট, যে কোনো সেটের ফাঁকা সেটও একটি উপসেট। তাহলে এই সেটের সেটের উপসেট কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা উপসেটকে যদি আমি একটা সেট আকারে লিখি, কিভাবে? ধরো এভাবে যদি আমি একটা সেট আকারে লিখি, সেটের তো অবশ্যই দ্বিতীয় বন্ধনী দেওয়া লাগবে। তো এম কমা এন, অর্থাৎ এ সেটের যে উপসেটগুলো পাইলাম ওগুলো প্রত্যেকটা উপাদান নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, তাহলে কি হবে? এম, এটা তো হচ্ছে এম, তারপর হবে এন, এবং পরবর্তীটা হবে কি? ফাঁকা সেট। তাহলে খেয়াল করো, এই যে সেটটা আমি পাইলাম, এই সেটটাকেই বলা হয় হচ্ছে কি? শক্তি সেট। আর শক্তি সেটের প্রকাশ করা হয় এইভাবে, যে পাওয়ার অফ এ, অর্থাৎ পাওয়ার অফ এ। এটা পাশাপাশি হবে, ধরো পি হচ্ছে এ, অর্থাৎ যদি আমাদের একটা সেট দেওয়া থাকে এবং বলা হয় যে এই সেটটির শক্তি সেট নির্ণয় করো, তাহলে আমরা ওই সেটের আগে উপসেট বের করব, উপসেটগুলো বের করার পর ওগুলোকে একটা সেট আকারে প্রকাশ করব, তারপর লিখবো পাওয়ার অফ যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে সেট দেওয়া থাকবে, যদি সি থাকে সি, ডি থাকলে ডি, তাহলে ওই সেটটাই হবে কি? শক্তি সেট। এখন কথা হচ্ছে কি, শক্তি সেটের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে চারটা, তাহলে ওই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা? তাহলে এখানে একটা সূত্র আছে, অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা এন হলে, ধরো এ সেটটারই উপাদান সংখ্যা কত? এন, এন ধরে নিই আমরা, তা দুইটা আছে, তাহলে এন ইকুয়াল টু কত হবে? 2। তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা এটা না বের করেই এই শক্তি সেটে কয়টা উপাদান আছে সেটা বের করতে পারি, অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার এন করবো। এনটা কি? যে সেটের আমরা শক্তি সেট বের করবো, এখানে তো এ সেটের বের করছি, তাহলে এ সেটের উপাদান কয়টা? 2টা, তো এন এর জায়গায় জাস্ট 2 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 2 হবে, তাহলে অ্যান্সার কত আসবে? 4। সেক্ষেত্রে দেখা যায় যে এখানেও উপাদানগুলো কয়টা পাইছি? পাওয়ার অফ এর চারটাই পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা এভাবে শক্তি সেট না বার করেও এই 2 টু দি পাওয়ার এন সূত্রটা অ্যাপ্লাই করে কোনো একটা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে পারি। তো এখন যদি আমার এরকম থাকে, ধরো সি একটা সেট দেওয়া থাকে, ধরো উপাদান আছে এক্স কমা ওয়াই কমা জেড, তিনটা উপাদান আছে। এখন প্রশ্ন হইল যে সেটটির শক্তি সেটের উপাদান সংখ্যা কত? তাহলে যদি লিখি, তাহলে আমরা অ্যাপ্লাই করব কি? আমরা জানি শক্তি সেটের উপাদানের সংখ্যা হলো কি? 2 টু দি পাওয়ার এন। এনটা কি? এনটা হচ্ছে যে সেটের আমরা বের করবো, আমরা সি সেটের বের করতেছি না। তাহলে সি সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে এন এর জায়গায় জাস্ট 3 বসবে, তাহলে হবে কি? 2 টু দি পাওয়ার 3। তাহলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 8। তাহলে আমরা জানি যে 8টি। কি 8টি? অর্থাৎ সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 8টি। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করতে পারি যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি হবে। আর সূত্রটা হচ্ছে কি? 2 টু দি পাওয়ার এন। পরবর্তী টপিক হচ্ছে কি? ক্রোমোজোর। অর্থাৎ ক্রোমোজোর মানে কি? ক্রোমো মানে হচ্ছে কি? অর্থাৎ ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ আর জোর মানে হচ্ছে কি? জোড়া। অর্থাৎ আমরা যখন কোনো দুইটা উপাদানকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখবো পাশাপাশি, তখন ওই জিনিসটাকে বলা হবে কি? ক্রোমোজোর। আর ক্রোমোজোরকে মূলত হচ্ছে এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি আমরা, অর্থাৎ এটা হবে কি? প্রথম উপাদান, আর ওয়াইটা হবে কি? দ্বিতীয় উপাদান। কি উপাদান হবে? একটা জোড়ার, যে জোড়াটা কিনা ক্রমান্বয়ে সাজানো আছে। সেই ক্ষেত্রে যদি আমরা লিখি, ধরো এখানে এক্স কমা ওয়াই, ধরো এক্স কমা ওয়াই যে জোড়াটা আছে সেটা হচ্ছে কি?
এই জোড়াটি হলো 5,6 এর সমান। এটা দ্বারা বোঝায় কি, এক্স হলো কি প্রথম উপাদান এবং ওয়াই হলো কি দ্বিতীয় উপাদান। আর এখানে প্রথম উপাদান হচ্ছে 5, দ্বিতীয় উপাদান হচ্ছে 6। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি এক্স এর মান বের করতে পারি কত, এক্স ইকুয়াল টু হবে 5 এবং ওয়াই ইকুয়াল টু হবে কত 6। কারণ ক্রমজোড় আকারে আছে এই জোড়াগুলো, সেই ক্ষেত্রে এটা হবে প্রথম উপাদান 5 এবং ওয়াই ইকুয়াল টু হবে দ্বিতীয় উপাদান 6। তাহলে এক্স ইকুয়াল টু হবে কত 5 এবং ওয়াই ইকুয়াল টু কত হবে 6। তো এটাই হচ্ছে মূলত ক্রমজোড়ের নিয়ম, অর্থাৎ যখন আমরা দুইটা উপাদানকে পাশাপাশি লিখবো ক্রমান্বয়ে সাজিয়ে এবং পরবর্তী একটা উপাদান যদি এর সমান হয়, তাহলে এই ক্রমজোড়ের প্রথম উপাদানটা কি হবে, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান এবং দ্বিতীয় যে উপাদানটা আছে সেটা হবে দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 5 এবং ওয়াই ইকুয়াল টু 6। তো এখানে একটা ম্যাথ আছে, যেমন এখানে একটা ক্রমজোড় আছে 2x প্লাস ওয়াই কমা 3, অর্থাৎ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি প্রথম উপাদান এবং এটা সমান হচ্ছে কি এটা এই ক্রমজোড়ের সমান হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক্রমজোড়ের শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কি লিখতে পারি যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে 6 হবে। কারণ কি, যে এটার প্রথম উপাদান হবে কি দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান এবং এটার দ্বিতীয় উপাদান হবে কি দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান। এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। তাহলে এটাকে যদি আমরা একটা সমীকরণ নাম দিই, সমীকরণটা হচ্ছে 1 নং সমীকরণ এবং দ্বিতীয় যে শর্তটা ক্রমজোড়ের, অর্থাৎ 3 ইকুয়াল টু কি হবে এক্স মাইনাস ওয়াই, 3 ইকুয়াল টু হবে এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 একা লিখতে পারি এবং এটাকে নাম দিতে পারি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা সমীকরণ সমাধান করলেই তো এক্স ওয়াই এর মান পেয়ে যাব, অর্থাৎ আমাদের বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সমীকরণ সমাধান কিভাবে করতে পারি আমরা, যদি আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি হবে, অর্থাৎ 1 নং সমীকরণ যোগ যদি আমরা 2 নং সমীকরণ করি তাহলে আমরা কি মান পাবো, অর্থাৎ এখানে 2x এখানে আছে কি 2x এখানে আছে একটা x, তাহলে 2x আর একটা x যোগ করলে কি হবে 3x, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x এবং পরবর্তীতে এখানে আছে একটা y, এখানে আছে পজিটিভ y আর এখানে আছে নেগেটিভ y। তাহলে পজিটিভ নেগেটিভ যদি আমরা যোগ করতে যাই তাহলে অ্যান্সার কি আসে নেগেটিভ আসে, অর্থাৎ দুইটা কি হবে বাদ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা 3x শুধু মান হবে 3x সমান সমান হবে। এখন এখানে আছে 6 এখানে আছে 3, তো আমরা করতেছি যোগ, অর্থাৎ +6 +3 মান আসবে কত +9 বা খালি 9। তাহলে অ্যান্সার হবে 3x ইকুয়াল টু 9, বা এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে যাই তাহলে x এর মানটা কি হবে x ইকুয়াল টু হবে, এখানে 3 আছে গুণাকারে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না, তাহলে মান আসবে কত 9/3 বা অ্যান্সার হবে 3। তাহলে x এর মান এখানে পাইলাম কত 3। এখন 1 নং সমীকরণে যদি আমরা x এর মানটা বসাই দিই তাহলেই তো আমরা y এর মানটা পেয়ে যাই। 1 নং সমীকরণে যদি x এর মান বসাই, এখন x ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই যে এখানে 2 ইন্টু এক্স এর মান বসবে কত 3 প্লাস ওয়াই, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে কত 6। এখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা আলাদা করি তাহলে এখানে কি
3 দুগুণে হয় কত 6, কেন হয় +6, ওই পাশে গেলে হয়ে যাবে -6। তাহলে আমরা y ইকুয়াল টু লিখতে পারি 6 মাইনাস কত 6, বা যেটা ইকুয়াল টু অ্যান্সার আসে 0, অর্থাৎ y ইকুয়াল টু আসে এখানে 0, এবং x ইকুয়াল টু তো আমরা পাইছি, x ইকুয়াল টু পাইছি কত 3। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে নির্ণয় x ইকুয়াল টু হবে 3 এবং y ইকুয়াল টু হবে কত 0। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরবর্তী টপিক হচ্ছে কি কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ বলতে বোঝায় যখন আমরা একটা সেট থেকে অপর একটা সেটকে যখন গুণ করি তখন আসলে কি হবে, সেটাই হচ্ছে মূলত কার্তেশীয় গুণজ। যেমন এ যদি একটা সেট আমরা লিখি অন কমা, ধরো এখানে লিখি যদি এ কমা ভি, এবং ভি যদি অপর একটা সেট হয়, ভি সেটটা যদি এরকম হয় যে সি, তাহলে কার্তেশীয় গুণজ বা সেটের গুণজটা কি হবে? কার্তেশীয় গুণজটা হবে এ ইন্টু ভি, অর্থাৎ নর্মাল গুণের মতোই, বাট সেটের গুণকেই আছে মূলত কার্তেশীয় গুণজ বলা হয়। তো এরকম কি হবে, আমরা এ গুণ ভি যদি করি, অর্থাৎ এ কমা ভি প্রত্যেকটা উপাদান লিখবো, তারপর গুণ চিহ্ন সি, অর্থাৎ বি এর মান হচ্ছে কি সি বা উপাদান। তখন এটাকে গুণ করলে কি মান পাবো, অর্থাৎ এখানে এর সাথে সি গুণ যাবে একবার, এবং বি এর সাথে কি সি একবার গুণ যাবে, এবং এটাকে লেখা হবে দ্বিতীয় বন্ধনী ধারায়, বাট এখানে এর সাথে যে সি একবার গুণ হবে এই গুণটাকে লেখা হবে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, অর্থাৎ এ কমা ভি এভাবে লেখা হবে। এখানে আবার একটা কমা হবে, তারপর বি এর সাথে যে সি গুণটা হবে এটাও হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজে দুইটা উপাদান গুণ এমনভাবে হবে, গুণ নর্মাল নিয়মেই হবে, বাট এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেব, পরবর্তীতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণের উপাদানগুলো লিখব, এবং মাঝখানে একটা কমা হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি বি কমা সি। মূলত এটাই হচ্ছে কি এ ইন্টু ভি বা কার্তেশীয় গুণজ। তাহলে এ কার্তেশীয় গুণজ বি ইকুয়াল টু কি হবে, দ্বিতীয় বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা ফার্স্ট ব্র্যাকেট বি কমা সি। তো এটাই হচ্ছে কি কার্তেশীয় গুণজ কিভাবে করে সেটার নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদানের গুণ হবে, বাট এটা প্রকাশ করা হবে কিভাবে, কমা দিয়ে। এ ইন্টু ভি এটা দ্বারা এ বি এভাবে লেখা যাবে না, এটাকে লিখতে হবে মাঝখানে একটা কমা দিয়ে, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। মূলত এটাই হচ্ছে কার্তেশীয় গুণজের বৈশিষ্ট্য। তো এটা তো নিয়মটা আমরা শিখে গেলাম। তো আমরা একটা ম্যাথ যদি করার চেষ্টা করি, যেমন পি সেটের একটা মান আছে 1 2 3, এবং কিউ সেটের মান হচ্ছে 3 4, এবং আর সেটে বলা হলো কি পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলা হলো, এবং পি এর সাথে আর এর, অর্থাৎ আর ইকুয়াল টু যদি পি ইন্টারসেকশন কিউ হয় তাহলে পি ইন্টু আর, অর্থাৎ কার্তেশীয় গুণজ আর এবং আর কার্তেশীয় গুণজ কিউ নির্ণয় করো। তাহলে আমরা যদি আগে আর এর মানটা বের করি, অর্থাৎ পি কিউ এর মান আছে, আর এর মানটা কিভাবে পাবো, যদি আমরা পি ইন্টারসেকশন কিউ করি, অর্থাৎ পি এর মানও আছে কিউ এর মানও আছে, তাহলে আমরা আরটা যদি বের করার চেষ্টা করি, তাহলে আমরা যদি আরটা কিভাবে পাবো, আরটা প্রশ্ন মতে কি পি ইন্টারসেকশন কিউ করতে হবে, তাইলেই তো পাবো। তাহলে পি ইন্টারসেকশন যদি কিউ করি, তাহলে পি এর উপাদানগুলো কি আছে 1 2 3 হচ্ছে পি এর উপাদান। ইন্টারসেকশন বা সেট যদি বের করতে যাই, কি এর উপাদান মান হচ্ছে কত 3 4। তাহলে এই দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান কি কি আছে, সাধারণ উপাদান আছে কি 3, শুধু 3 তো আছে, তাহলে সাধারণ উপাদান কি হবে 3। তাহলে আর এর মানটা পাবো কি, শুধু 3 পাবো আর এর মান বা আর এর উপাদান, আর সেটটাই হলো এটা 3। তাহলে পি সেট জানি, বর্তমানে কিউ সেট জানি, এবং আর সেটও আমরা বের করলাম, এই মানটা কি হবে 3 হবে। এখন পি
বলা হলো কার্তেশীয় গুণজ করতে আর এর সাথে পি কার্তেশীয় গুণজ আর এবং বলা হলো আর কার্তেশীয় গুণজ কিউ নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা বের করি, এখন পি কার্তেশীয় গুণজ আর যদি বের করি, পি কার্তেশীয় গুণজ আর, তাহলে এটা কি হইতে পারে? এটা হবে আমরা আগে মানগুলো যদি বসাই, পি এর উপাদানগুলো কি কি আছে, 1, 2, 3, তাহলে কার্তেশীয় গুণজের চিহ্ন এবং এটা হচ্ছে কত 3, তাহলে এটার গুণ করলে কি হবে? আমরা নিয়ম জানছি কি, ফার্স্টে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেব, তারপর প্রথম উপাদানের সাথে এটা গুণ হবে, অর্থাৎ 1, 3। এটাকে কিভাবে লিখবো? ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, অর্থাৎ 1, 3, তারপর কমা দিয়ে আবার 2 এর সাথে কি 3 গুণ, এটাকে আবার কিভাবে লিখবো? কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 2, 3, অর্থাৎ কমা দিয়ে লিখতে হবে, তারপর পরবর্তীতে 3, 3 হবে। তো আমরা পাইলাম কি, পি এর কার্তেশীয় গুণজ এগুলো হবে। সিমিলারলি আমরা যদি এখন আর কার্তেশীয় গুণজ কিউ নির্ণয় করি, আর কার্তেশীয় গুণজ কিউ, অর্থাৎ আর কার্তেশীয় গুণজ কিউ, এটার মান কি হবে? আর এর মান বসবে, আর এর মান কি জানি, আর এর মান হচ্ছে কত 3, যেটা আমরা বের করছি। আর এর উপাদান হচ্ছে 3, কার্তেশীয় গুণজ কত বের করবো আমরা? কিউ, কিউর উপাদানগুলো হচ্ছে কি 3, 4। তাহলে 3, 4 যদি আমরা লিখি এখানে 3, 4, এখন কার্তেশীয় গুণজের রুলসটা কি, দ্বিতীয় বন্ধনী থাকতে হবে এবং 3-র সাথে কি 3 গুণ হবে, লিখতে হবে কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, অর্থাৎ 3, 3, আবার কমা দিয়ে লিখতে হবে কি 3-র সাথে 4 গুণ হবে, এটা লিখতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3, 4। তাহলে আমরা দুইটা মানই কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি আর কার্তেশীয় গুণজ কিউ, আর এটা হচ্ছে পি কার্তেশীয় গুণজ আর। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। মূলত এতটুকুই ছিল সেট রিলেটেড যত আর কি টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো পরবর্তী ক্লাসে বা লেকচারে আমরা ফাংশন থেকে শুরু করব। তো সেট রিলেটেড